আমার নাম মুস্তাফিজুর রহমান। নর্মালি একটা কথা আছে, মূল আর ওয়াজ কখনো খাল পার হয় না। যতদিন থেকে ইন্স্যুরেন্স সেক্টরে সাংবাদিকতা শুরু করছি, আজকে যতগুলো সমস্যা নিয়ে কথা হয়েছে, এই গত 14 বছর থেকে একই কথা শুনে আসছি। এখানে নতুন কোনো কথা নেই। আচ্ছা, নতুন কোনো পরিবর্তনও নেই। পরিবর্তনের মধ্যে শুধু এইটুকু হয়েছে যে 2010 সালে যখন প্রথম 7-8 সালের দিকে প্রথম ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে সাংবাদিকতা শুরু করি, তখন এরকম ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম ছিল না। বছরের 2টা রিপোর্ট হইতো ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে কেন্দ্র করে। আপনার যখন বার্ষিক প্রতিবেদন তারা প্রকাশ করতো, ইন্স্যুরেন্স সেক্টরের কতটুকু প্রবৃদ্ধি হলো এবং কতটুকু প্রবৃদ্ধি হয়নি বছরে, সমস্ত মিডিয়া মিলে এই 2টা নিউজ করতো। মূল ধারার কোনো সাংবাদিকরা এই সেক্টরে কাজ করতো না। পরবর্তীতে আপনার আইডিয়া গঠন করার পরে সেবাক সাহেবের উদ্যোগে বেশ কিছু মিডিয়া উনি ডেকে ডেকে নিউজ দিতেন। ওই সময় থেকে গণমাধ্যমের একটা আনাগোনা আপনার এই সেক্টরে শুরু হয়। ইন্স্যুরেন্স সেক্টরের সাংবাদিকতা নিয়ে বাস্তবতার কিছু যদি একটু সময় দেন একটু বলি আর কি। যদি আমি পেশায় ইন্স্যুরেন্স পেশায় না, আচ্ছা, আমার এই জন্য বড় ভাই আছে আজিম ভাই, প্রগতি ইন্স্যুরেন্সের সিও। আমার মনে আছে 2009 সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একটা ব্রাঞ্চে ব্যবসা করলো, প্রিমিয়াম আয় হলো 200 কোটি টাকা। মতিঝিলের একটা ব্রাঞ্চে, একটা ব্রাঞ্চে এক মাসে যদি 200 কোটি টাকা ব্যবসা হয়, প্রিমিয়াম আয় হয়, সংগ্রহ হয়, এটা খুবই অস্বাভাবিক। আমি এই বিষয়টাকে নিয়ে নিউজ করলাম যে অস্বাভাবিক ব্যবসা, ভুয়া ব্যবসা, 200 কোটি টাকা। এই নিউজটা করার কারণে প্রগতি জেনারেল আমার বিরুদ্ধে মামলা করলো 4টা, 2টা মানহানি, 2টা মানিসুট। প্রগতি লাইফ আজিম ভাই কিন্তু জানে যে ওই রিপোর্টটাতে পরবর্তীতে আমরা আরেকটা নিউজ করছিলাম, একজন জাফর লাইলিন এবং প্রগতি লাইফ রসাতলে। এই নিউজটা আমার বাইরে নিয়ে করা। ওই নিউজে আমরা যতগুলো ইনফরমেশন দিছি, 2013, 14, 15 সালে আইডিয়া যখন স্পেশাল অডিট করে, আমার রিপোর্ট এবং স্পেশাল অডিট হুবহু এক হয়ে গেছে। আজিম ভাই ঠিক বলছি? এবং পরবর্তীতে প্রগতি লাইফ যারা ওইখানে কি বলবো যে অর্থ আত্মসাতের সাথে জড়িত, তাদেরকে সরিয়ে দিয়ে আজিম ভাই দায়িত্ব নেয় এবং এখন প্রগতি লাইফ আর্থিকভাবে একটা ভালো অবস্থানে আছে। দ্বিতীয় অভিজ্ঞতা 2016 সাল আমার অনলাইন নিউজ পোর্টালে নিউজ করলাম 1781 কোটি টাকা খেয়ে ফেলছে 17 লাইফ বীমা কোম্পানি। 16 সালের 18 জুলাই আমি এই নিউজটা করি। 19 তারিখ যায়, 20 তারিখ যায়, 21 তারিখে দুটো একটা তদন্ত কমিটি গঠন করে এবং সমস্ত পত্রিকায় তারা এটাকে প্রেস রিলিজ করে যে 17 লাইফ বীমা কোম্পানি 1781 কোটি টাকা আত্মসাৎ করছে। এরপরে যেটা হয়, আমার আইডিয়ার ঢোকা বন্ধ হয়ে যায়। আইডিয়ার আমার বিরুদ্ধে আইসিটি একটা মামলা করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিজ্ঞাপন বন্ধ করে দেয়। বিজ্ঞাপন বন্ধ তো দূরের কথা, আমি কোনো সিওকে ফোন করলে বা সামনে পড়লে তারা আমার সামনে দিয়ে চলে দিত। এই দর্শনকে আমি বললাম যে আপনি যে তদন্ত কমিটি করলেন, আমি কি বলছিলাম আপনাকে তদন্ত কমিটি করতে? তো এটা কিন্তু একটা ফলাফল হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা থেকে বলা হইল যে পরবর্তী 5 বছরে যে টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে এটাকে পুনর্ভরণ করা হবে। যারা পুনর্ভরণ করছে তার ভিতরে প্রগতি লাইফ আছে, ডেল্টা লাইফের খুবই কম ছিল অতিরিক্ত ব্যয়। এবং এখনো যদি আমার মনে হয়, যদি কোন অ্যানালিস্টকে দেওয়া হয় যে ওই 1781 কোটি টাকার গ্যাপটা যদি পূরণ থাকতো, তাহলে আজকে লাইফ ইন্স্যুরেন্সের দাবি নিয়ে যে অভিযোগটা হচ্ছে সেই অভিযোগটা পাওয়া যেত না। সমস্ত কোম্পানির এখনো যে লাইফ ইন্স্যুরেন্সের দায়, সেটা 16 সাল পর্যন্ত হিসাব করলে 1781 কোটি টাকার বেশি হবে না। দুদকের ওই তদন্ত ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন
নানান কৌশলে থামায় দেয়। এখনো দুদক একই রকম ভাবে আইডিয়াকে চিঠি দিচ্ছে যে 1700 কোটি টাকা তদন্তের বিষয়ে এখনো প্রত্যেকটা কোম্পানিকে চিঠি দেওয়া হচ্ছে যে অতিরিক্ত ব্যয় কমানোর বিষয়টা। এবার সে তৃতীয়, নন লাইফ ইন্স্যুরেন্সে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে স্ট্যান্ডার্ড গার্মেন্টস পড়ে গেল, তারা 501 কোটি টাকা ক্লেম করলো। আমরা নিউজ করলাম যে এই ক্লেমটা ভুল। তখন আইডিয়ার চেয়ারম্যান ছিলেন শেফাক সাহেব একটা তদন্ত কমিটি করলেন। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দেখা গেল যে সেখানে 500 কোটি টাকার ভিতরে 350 কোটি টাকায় শুধুমাত্র ব্যাংকের ঋণের এগেইনস্টে যে সমস্ত পলিসি আছে এই পলিসি বাদ দিয়ে সমস্ত পলিসি ভুয়া। এরপর কিন্তু আমরা সেই ক্লেম ঠেকাইতে পারিনি। আইডিয়ার থেকে বলা হয়েছিল যে 196 কোটি টাকার এখানে যদি ক্লেম দেওয়া হয় এটা সরকারের আর্থিক ক্ষতি হবে 196 কোটি টাকায়। আইডিএফ থেকে চাপ সৃষ্টি করার পরেও, আপত্তি জানানোর পরেও সাধারণ বীমা কর্পোরেশন সিন্ডিকেট করে কিন্তু সেই ক্লেম দিয়ে দিচ্ছে। আমরা কিছুই করতে পারিনি। তৃতীয় অভিজ্ঞতা, ফাইস্টের অনেক আগের থেকে গোটা ইন্স্যুরেন্স সেক্টর জানতো যে ফাইস্ট লাইফের 2 থেকে 3 হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে এটা কেউ জানতো না। নিয়ন্ত্রক সংস্থা একটা তদন্ত কমিটি করলো ডক্টর রেজাউল করিমকে দিয়ে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে দিল যে ফাইস্টে কোনো টাকা আত্মসাৎ হয়নি, যে টাকা আত্মসাৎ হয়েছে সেটা ফাইস্টের সাবেক একজন পরিচালক এমনি খালেক, উনি টাকা চুরি করছেন 700 কোটি, বাকি কোনো টাকা আত্মসাৎ এখানে হয়নি। আমরা নিউজ করলাম 14 কোটি টাকার জমিতে বালু ফেলতে খরচ 104 কোটি টাকা। ওই রিপোর্টে আমরা প্রমাণ করে দিলাম যে আইডিআর এর যে তদন্ত কমিটি যে তদন্ত করছে সম্পূর্ণটা ভুয়া, এবং তারা এক পেশে তদন্ত করছে এবং তাদের তদন্ত রিপোর্ট বায়াসড হয়ে পড়ছে এবং তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন ফাইস্টে আমরা নিউজ করার পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত কমিটি করলো, আইডিআর তদন্ত কমিটি করলো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত রিপোর্টে আসলো 2800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই যে 2800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এই আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জন্য দফায় দফায় ফাইস্টে পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। প্রথমে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে দিয়ে সেখানে একটা কমিশন পরিষদ করছে। তারা পরবর্তীতে দেখা গেল যে বেক্সিমকো গ্রুপের 2 জনকে নিয়ে এসে 2টা ডিরেক্টরশিপ দিয়ে সেখানে আবার নতুন করে বোর্ড গঠন করছে। এরপরে এর আগে যে আমাদের অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন শেখ কবির সাহেবকে প্রেসিডেন্ট করে আবারও আরেকটা পরিষদ তৈরি করছে। 5ই আগস্টের আপনার গণঅভ্যুত্থানের পরে, এই আন্দোলনের পরে আবারও নতুন করে আরেকটা টিম এসে পরিচালনা পর্ষদ গঠন করছে। আইডিয়া সেখানে টাকা উদ্ধারের জন্য বিন্দুমাত্র কোনো কাজ করতে পারে নাই। অথচ স্পষ্টভাবে আইনে বলা আছে যে আপনি সেখানে 50 ধারায় পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করতে পারবেন, 95 ধারায় আপনি প্রশাসক নিয়োগ দিতে পারবেন, 136 ধারায় স্পষ্ট করে বলে দেওয়া আছে যে লাইফ ফান্ডের যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে সেই টাকা আত্মসাতের উদ্ধারের জন্য প্রশাসক সেখানে মামলা করতে পারবেন। এরপরে আসছে সোনালী লাইফ। সোনালী লাইফের ইনভেস্টিগেশন আমার হাত দিয়ে আমি করছি। সোনালী লাইফের যখন ইনভেস্টিগেশন করা হয় আমরা নিউজ করি 218 কোটি টাকা সেখানে আত্মসাৎ। গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেয়, গোয়েন্দা সংস্থার রিপোর্টে আসে 218 কোটি টাকা। এই টাকা উদ্ধারের জন্য এখন পর্যন্ত আইডিআর আইনের যেভাবে বলা হয়েছে, বীমা আইনের যে সক্ষমতা দেওয়া হয়েছে সেই সক্ষমতার বিন্দুমাত্র কোনো উদ্যোগ আইডিআর নাই। ওমিয়ান আরো একটা কোম্পানি, সেখানে 104 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সেই 104 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে আইডিআর যথাযথ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারে নাই। তাহলে লাইফ ইন্স্যুরেন্স যদি 2.5 থেকে 3 হাজার কোটি টাকা, 4-5 হাজার কোটি টাকা তো আত্মসাতের অভিযোগই আছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত রিপোর্টে আসছে, সেটা প্রমাণিত হয়েছে, আইনের যথাযথ প্রয়োগ হয়নি। তাহলে আইনের যথাযথ প্রয়োগ না করলে ওই তো অবস্থা তো ওইরকমই হবে। ওয়াজ তো আমরা করতে আছি, কিন্তু ওয়াজ তো আর খাল পার হয় না, ওয়াজ ওয়াজের জায়গায় থাকে। 13 বছর থেকে তো এটা শুনে আসতেছি। আইডিআর বিষয়ে অভিজ্ঞতার বিষয় বলি। এখন পর্যন্ত মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, ওনার সাথে আমার পরিচয় হয়নি।
আমি কখনো আসিও নাই। 14 সালের পর থেকে আমি আইডিয়া আসিও না। সেবাক সাহেবকে দেখছি, সেবাক সাহেব যখন প্রথম দায়িত্ব নিলেন, উনি প্রত্যেকটা কাজ করছেন তার ব্যক্তিগত আক্রোশ থেকে। আইডিয়ার চেয়ারম্যানের পদে বসে যদি একদম ব্যক্তিগত আক্রোশে কাজ করে, তাহলে সেই সেক্টরের ডেভেলপমেন্ট হবে না। উনি কাজ করেন হলো আইন দিয়ে না, ওনার ব্যক্তিগত পছন্দ অনুসারে। পরবর্তীতে আসছেন শফিকুর রহমান সাহেব। শফিকুর রহমান সাহেবের আমরা যেটা দেখছি সেটা হলো যে শফিকুর রহমান সাহেব সবার সাথে খুব ভালো আলোচনা করছেন, তখন নিয়ন্ত্রণ করছেন হলো গোকুল চাঁদা। গোকুল বাবু নিয়ন্ত্রণ করছেন, শফিকুর রহমান নামে মাত্র চেয়ারম্যান হিসেবে থাকছেন। যখনই তাদের উপরে বলা হয়েছে এখানে একটা কোম্পানির মানি লন্ডারিং এর অভিযোগ, সেই মানি লন্ডারিং অভিযোগ নিয়ে যখন আমরা নিউজ করছি, তখন মিডিয়ার সঙ্গে আইডিয়াদের ঝগড়া লেগে গেছে। সেই নিয়ন্ত্রক সংস্থা প্রস্তাব দিচ্ছি, এটা এই সেক্টরের বাস্তবতা তো এটা তো এই সেক্টরের বাস্তবতা। আচ্ছা, জয়নুল বাড়ি সাহেব আসছেন। জয়নুল বাড়ি সাহেবেরও একাধিক অভিযোগ আছে যে উনি ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে কোন কোম্পানিকে উনি ছাড় দিচ্ছেন, কোন কোম্পানিকে উনি ধরছেন। তা আমাদের আইডিয়ার যেটা সবচেয়ে বড় সমস্যাটা হলো যে চেয়ারম্যান সাহেবরা যারাই আসছেন, জয়নুল বাড়ি সাহেব জয়েন করলেন, তখন আমি বললাম যে আপনার এখানে আসার আমার কোনো প্রয়োজনই নেই। প্রথম 3 মাস আসবো, আপনাকে বলবো আইনের এটা সংস্কার করেন, আপনাকে বলবো যে আমাকে সেই তদন্ত রিপোর্টটা আছে, আপনি তদন্ত করেন। 6 মাসের মধ্যে আপনার সঙ্গে আমার ঝগড়া লাগবে, আমি আইডিয়াটা ঢুকতে পারবো না, এবং পারিনি। এখন সংস্কার কোথায় করবেন? এরকম মোহাম্মদ আছে, শাহিন ভাই আছে, দুইজনে বলছে এসবিসি, আরেকজন ভাই বলছে যে এসবিসি নারীকে অথরিটি। আচ্ছা, এবং আমাদের সভাপতি সাহেব বলছে যে প্রস্তাবনা দেন। হ্যাঁ, এসবিসি অথরিটি তো নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের প্র্যাকটিসটা কি হবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার এখতিয়ার আছে এসবিসি। আপনার সরকার আইন করে দিছে 50% পুনর্বিমাযোগ্য প্রিমিয়ামের আমাকে বাধ্যতামূলক ভাবে সাধারণ বীমা কর্পোরেশনে আমাকে বীমা করতে হবে, পুনর্বিমা করতে হবে। কেন? যখন আমি সাধারণ বীমা কর্পোরেশনের কাছে বাধ্যতামূলক ভাবে পুনর্বিমা করবো, আপনি গ্রাহকের লাইবিলিটি নেবেন না। অথচ এসবিসিকে যখন আমি বলতেছি যে ভাই গ্রাহক টাকা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করেন, সরকার তো বাধ্যতামূলক করে দিচ্ছে, আমাকে তো বাধ্য হয়ে সাধারণ বীমা কর্পোরেশনের পুনর্বিমা করতে হচ্ছে। যদি না করতে হতো তাহলে বিমা কথা ছিল। এবং এসবিসি বলে ভাই আমরা তো চুক্তি করছি হলো বীমা কোম্পানিগুলোর সাথে, আমার তো গ্রাহকের সঙ্গে চুক্তি না। আমি ইনফ্লুয়েন্স করে যেটা করলাম সেটা হচ্ছে যে বললাম যে এসবিসি থেকে প্রিমিয়ামের টাকা, ক্লেমের টাকা যেটা বীমা কোম্পানিকে দেওয়া হয় তা নিশ্চিতভাবে গ্রাহক পাচ্ছে কিনা এটাকে নিশ্চিত করেন। এসবিসি সার্কুলার দেওয়ার পরে প্রথম অবজেকশন করছে অ্যাসোসিয়েশন, বলছে যে ক্লেমের টাকা সেটা আমরা কেন দেখতে যাবো, সেটা তো বীমা কোম্পানি দেখতে যাবে। আমার কাছে রিপোর্ট আছে, ইনফরমেশন আছে, 6 কোটি টাকা নেওয়া হয়েছিল এসবিসি থেকে দাম বাবদ, আর গ্রাহককে দেওয়া হচ্ছে 2 কোটি টাকা। আমি উদ্দেশ্য করে আমি লাইভ মামলায় 2 সেক্টরের অভিজ্ঞতা আছে, এরকম অসংখ্য অভিযোগ আছে যে সাধারণ বীমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা গ্রাহককে দেওয়া হয়নি। আচ্ছা, ওই জন্য সমস্যাটা কোথায়? সমন্বয়, প্রিমিয়াম। আপনি প্রিমিয়াম সমন্বয় বন্ধ করে দেন। কালকে অ্যাসোসিয়েশনের ইফতার পার্টিতে সাবেক চেয়ারম্যান আমাদের পারুল ভাই সম্প্রতি প্রেসিডেন্ট ছিলেন, ওনার মেয়াদ শেষ হয়েছে, উনি বলতেছেন যে 6টা কোম্পানির ট্রিটি হচ্ছে, বাকি কোন কোম্পানির ট্রিটি হয়নি। কেন হয়নি? এসবিসি বলছে বকেয়া করেন না, আমরা কিছু করবো না। সংস্কারটা করবো, সংস্কার আগে তো আমাদের ঠিক করতে হবে সংস্কারটা কোন জায়গাটায় করবো। জায়গা তো খুব বেশি না, জায়গা তো খুব কম, লং লাইফের প্র্যাকটিসের জায়গা তো খুবই কম। সক্ষমতা নিয়ে কথা উঠছে, কমিশন নিয়ে কথা উঠছে, ইন্স্যুরেন্স নিয়ে কথা উঠছে, বীমাতে দিতে পারতেছেন না। আপনি 1781 ব্যবস্থা করেন, সে ব্যবস্থা করার এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেই। যখনই বলা হয় যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক কি করেন? আর প্রশাসক 7 কিলোর মধ্যে আমার আত্মীয় স্বজন এখানে চাকরি দিব। আমরা রিপোর্ট করছি
এর আগে চেয়ারম্যান ছিলেন মোশাররফ সাহেব, উনি ডেল্টা লাইনে জোর করে অবৈধ দিলেন এবং সে হয়তো উল্টা যায় দেখা গেল যে ডেল্টা লাইনের টাকা আত্মসাৎ করে, এই অভিযোগে মামলা হয়। তাহলে সংস্কার হবেটা কিভাবে? আপনার যারা কিউএফ পেপার বলছেন তারা বলছেন প্রচারণের কথা। আইডিএফ থেকে সার্কুলার দেওয়া হয়েছে যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে হবে। এমডি সাহেবদেরকে জিজ্ঞেস করলে বলে যে বলছে তো বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপনের খরচটা করবো কোথায়? ম্যানেজমেন্ট এক্সপেন্স বেড়ে যাবে না? ওইটা তো ঠিক করে দেয় না যে বিজ্ঞাপনের টাকাটা কোথা থেকে আসবে। আমি যদি বিজ্ঞাপন দিতে যাই তখন তো দেখা গেল ম্যানেজমেন্ট এক্সপেন্স বেড়ে যাবে। সর্বোপরি আসলে যে বিষয়টা এরকমটা না, ব্যক্তিগত স্বার্থ না, যখন সত্যিকার অর্থেই ইন্স্যুরেন্স সেক্টরের পরিবর্তনের জন্য নিয়ন্ত্রক সংস্থা কাজ করবে, তখন এই সেক্টরের পরিবর্তন সম্ভব। অনেক কোম্পানি আছে, সাধারণ কোম্পানির কাছে কর্পোরেশন তাদের কাছে 30 কোটি 40 কোটি 50 কোটি টাকা পায়, তার টাকা দিবে না। এই জীবনে দেখি তারা সমন্বয় চায়, কারণ হিসাবে তুলনা দেওয়া যায়। আপনার কাছে আমি ক্লেমের টাকা পাই, আপনি আমার কাছে প্রিমিয়ামের টাকা পান, কারণ আপনার কাছে ক্লেমের টাকা আমি কত পাই সেটারও নিশ্চয়তা নেই, আমার কাছে প্রিমিয়ামের টাকা কত টাকা পান সেটারও সঠিক হিসাব নেই। খুব কমই আছে। পাওয়ার হিসাবে বিপক্ষে আসলে বিষয়টা ওরকমটা না। আমার যেটা সাধারণ বিষয়ে সভাপতি বলতে পরামর্শ, আমার 3টা পরামর্শ সাধারণ নয়। 1, 50% বাধ্যতামূলক পুনর্বীমা তুলে দিতে হবে, ট্যারিফ তুলে দেন, ফ্রি মার্কেট করে দেন, কোম্পানিগুলো তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবসা করবে। নিয়ন্ত্রক সংস্থার কাজ হবে, আমি পলিসি করছি, আপনাকে আমি যথাযথ পলিসির এগেইনস্টে আমাকে যে ভ্যাট ধার্য করছেন, আমি আপনাকে ভ্যাট দিচ্ছি কিনা, আমি আপনাকে আপনার রাজস্ব দিচ্ছি কিনা, আমার ব্যবসা আমি করব, আপনি ফ্রি করবেন। গ্রাহকের পাওনা দিচ্ছি কিনা সেটার জন্য আদালত আছে, যদি আমি গ্রাহকের পাওনা অবৈধভাবে না দিই সেটা দেখার দায়িত্ব সরকারের না, নিয়ন্ত্রক সংস্থার না, সেটার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার বিরোধ নিষ্পত্তি আছে, সেটা বিরোধ নিষ্পত্তি দেখবে, আর নাহলে আদালত দেখবে। এবং বীমা আইনও সেটা দেখা দিচ্ছে আইডিয়াতে দেওয়া হয়নি, মামলায় ফ্রি হয়ে যাবে, সেখানে কমিশন থাকবে না, তারা নিজের মতো করে ব্যবসা করবে। আর লাইফ ইন্স্যুরেন্সে যতগুলো কোম্পানি টাকা দিতে পারতেছে না, বীমা আইনের 136 ধারা অনুসারে 95 ধারা অনুসারে প্রসারক নিয়োগ করেন, 50 ধারা অনুসারে আপনার সাসপেন্ড করেন, 136 ধারা অনুসারে মামলা করেন। একটা এক্সাম্পল করে দেখান। এখানে লাইফের মেম্বার সাহেব আছে, উনি জানেন, সামনে বলতেছি ফারিস্টের টাকা উদ্ধারের জন্য উনি যখন সিও ছিলেন ফারিস্টে বারবার বলছে যে আপনার পরিশোধ করেন 136 ধারায় মামলা করতে বলছি, সম্ভব হয় নাই। এখন তো উনি আপনার আইডিয়ার মেম্বার হিসেবে আসছেন, নেন প্রশাসক নিয়োগ দেন, প্রশাসক নিয়োগ দিয়ে তাকে দিয়ে 136 ধারা মামলা করেন, টাকা উদ্ধার করেন, একটা এক্সাম্পল করেন। আমাদের আসলে যেটা দরকার, সবাই তো পরিবর্তন চাই না, পরিবর্তন চাইলে সংস্কার চাইলে অবশ্যই সংস্কার